আমার ভাই কোথায় তা দিয়ে তুই কি করবি? এটার খবর নে, তোর জামাই কই? আরোহী অনুষ্কার মাথায় একটা গাঁট্টি মেরে বলে, তোর ভাই মানে আমার বর, জানিস না? হুম, জানি তো। তাহলে বল, কোথায় উনি? আজ হঠাৎ ভাই কোথায় এটা জিজ্ঞেস করলি কেন? কি রে, আমার ভাইকে কি তোর মনে ধরেছে? মেনে নিয়েছিস তাকে? স্বামীর জন্য স্ত্রীর চিন্তা করবে না তো কে করবে শুনি? কথাটা বলে মোহনা মোহনা এসে আরোহীর মাথায় হাত রেখে বলে, অধীর তোমাকে বলে যায়নি ও কোথায় গিয়েছে? আরোহী মাথা নাড়ায়, যার অর্থ না। অনুষ্কা তা দেখে বলল, দাদি, ভাইয়া কবে কাউকে বলে গিয়েছে সে কোথায় যায় কি করে? সেটা কখনো জানতে চাইলে সে কি বলেছে কিছু? আজ আর কেন বলবে? মোহনার রাগী কণ্ঠে বলে, আমাদের না বলুক, ওর বউকে তো বলে যাবে। এখন অধীর একা নয়, ওর সাথে ওর বউ আছে, মেয়েটারও তো চিন্তা হয় ওর জন্য। আরোহী মাথা নিচু করে নেয়। অনুষ্কা তা দেখে বলে, আর এমনি তো ভাইয়ার মিটিংগুলো অনেক ভয়ঙ্কর। রুহু কেঁপে উঠল আরোহীর, ভয়ার্ত কণ্ঠে বলে। কেমন ভয়ানক! মোহনা দীর্ঘশ্বাস ফেলে, তারপর আরোহীর পাশে বসতে বসতে বলে, অধীরের মিটিং কোনো সাধারণ বিজনেসম্যানদের সাথে হয় না। ও যেমন ঠিক ওর সাথে তেমন লোকজনই হয়। একটুখানি ভুল হলে শাস্তি হিসেবে হবে তার মৃত্যু। আরোহী ভয়ে রীতিমতো কাঁপছে। অনুষ্কা তা দেখে আরোহীর কানে ফিস ফিস করে বলে, কিরে, আমার ডেবিল ভাইয়ের জন্য এত চিন্তা করছিস কেন? আমার ভাইয়ের প্রেমে পড়লি নাকি আবার? আরোহী কোনো বাক্য ব্যয় করল না, চুপচাপ বসে আছে। মোহনা নাস্তা করতে বললে আরোহী কি কেন যেন বলে উঠল। উনি কি খেয়েছেন? মোহনা চমকালো, সাথে অনুষ্কাও। আরোহী নিজেও অবাক, তার হঠাৎ করে অধীরের জন্য এত দরদ আসলো কোথা থেকে। কাল অবধি যাকে সহ্য করতে পারতো না, আজ তাকে একটুখানি দেখার জন্য ছটফট করছে তার আঁখি। জোরে কয়েকবার নিঃশ্বাস নিল আরোহী। অনুষ্কা খাবার শেষ করে বলে, চল, আমার খাওয়া শেষ। মোহনা তা দেখে বলে, কোথায় যাচ্ছ তোমরা? অনুষ্কা উঠতে উঠতে বলে, দাদি, আজ থেকে কলেজ শুরু, আমরা দুজন কলেজে যাচ্ছি। আরোহী আর অনুষ্কা চলে যেতে নিবে, তখনই মোহনা আরোহীর হাত চেপে ধরে, তারপর নিজের কাছে টেনে এনে কপালে একটা আদরের স্পর্শ দিয়ে বললেন, আরোহী, আমি জানি তুমি অধীরের জন্য চিন্তিত। চাই তোমাদের বিয়েটা যেমনই করে হোক না কেন। এখন তোমরা স্বামী স্ত্রী, এক সুতোয় বাঁধা এই তোমাদের বন্ধন। যেটা এক মাথা নিয়ে অধীর বা তুমি কোথাও হারিয়ে যাও, তাহলে অপর প্রান্ত থেকে তুমি টান দিলেই তোমার স্বামী অধীরকে কাছে পাবে। চাই 1000 বছর তোমাদের কথা না হয়, দেখা না হয়, কিন্তু তোমার একটা বন্ধনে আবদ্ধ। আর অধীরের জন্য এত চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করো, কিন্তু এত না। কারণ আমার অধীর সিংহ, ওর থাবা থেকে কাজ কেউ আজ অবধি বেঁচে ফেরেনি, আর ফিরবেও না। তুমি এত চিন্তা করো না। অধীর যেখানেই আছে সুস্থ ও ভালো আছে। যাও, কলেজে যাও। আর অনুষ্কা, গাড়ি নিয়ে যা। আর হ্যাঁ, বডিগার্ড নিয়ে যাবি কিন্তু। অধীর আসলে যাতে তোদের জন্য বকা না খেতে হয়। অনুষ্কা আরোহীর হাত ধরে নিয়ে যেতে যেতে বলে, ওকে দাদিমা। আজ কলেজে প্রথম দিন হওয়ার কারণে তেমন ক্লাস হয়নি। আরোহী আর অনুষ্কা কলেজের মাঠে বসে আছে। নিঝুম আর দীপ দুজনেই অবাক হয়ে আরোহীকে দেখছে। আরোহী একবার ওদের দুজনকে, আবার নিজেকে দেখছে। অনুষ্কা বিরক্ত হয়ে বলে, এই, তোরা দুজনে ওকে এমন করে দেখছিস কেন? প্রথমবার দেখছিস নাকি? না, প্রথমবার দেখিনি, তবে এমনভাবে আজ দেখছি। আরোহী জিজ্ঞাসু সুরে বলে, এমনভাবে দেখিনি মানে? আমার মধ্যে কি এমন নতুন হলো? আমার কি দুটো শিং গজিয়েছে নাকি? দীপ এবার হেসে বলে, না, শিং গজাবে কেন? কিন্তু তোর নাকের অবস্থাটা, আচ্ছা তুই না নাকি ফুল পড়তে চাইতি না, আর এখন দেখি ডায়মন্ডের নো স্পিন, বাবা। আরোহী শুকনো ঢুক গিলে অনুষ্কার দিকে তাকায়। অনুষ্কাও থতমত খেয়ে যায়। দীপ আর নিঝুমের কথাটার উত্তর কি দিবে তা বুঝতে পারছে না অনুষ্কা। আরোহী কথা এড়িয়ে যাওয়ার জন্য বলে, তোরা থাক, আমি হোস্টেলে যাচ্ছি। অনু, তুই বাসায় চলে যা, আমার কিছু জিনিস আছে ওখানে নিতে হবে, তুই যা।
তুই একা একা ফিরতে পারবি? অবশ্যই। আমি কি নতুন রাস্তায় একা একা চলাফেরা করছি নাকি? আমি ফিরতে পারবো। আরোহী চলে যায়। আর এইসব কথা শুনে দীপ আর নিঝুম অনুষ্কাকে ধরে। অনুষ্কা জোর কণ্ঠে বলে, বলবো বলবো, সব বলবো, কিন্তু আমাকে কিছু খাওয়াতে হবে। নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিল আরোহী। আজ তার মন একটু বেশি খারাপ। কেন খারাপ সেটা বুঝতে পারছে না। মনটা কেমন কুড়াচ্ছে তার। অধীরের মুখটা কেন যেন বারবার তার চোখের সামনে ভেসে আসছে। আজ আবারও তার ভীষণভাবে আরোহীর নিজের মায়ের কথা মনে পড়ছে। মন চাইছে যে মায়ের কোলে মাথা রেখে একটু শুয়ে থাকতে, একটু মাকে জড়িয়ে ধরতে চায় এই মন। কিন্তু আরোহীর ভাগ্যটাই এমন। ছোটবেলা থেকেই এতিম নামে পরিচিত হয়ে উঠেছে এই মেয়ে। আরোহীর রাস্তা দিয়ে হাঁটছে। এখন সন্ধ্যারাত। নিস্তব্ধ রাস্তায় একা একা আরোহী হাঁটছে। চাইলে পালাতে পারবে আরোহী, কিন্তু কেন যেন ফিরে যেতে মন চাইছে অধীরের কাছে। আরোহী বিড়বিড় করে, লোক যাই হোক না কেন, মনটা ভালো আছে। না চাইতো আজ আবারও ওই বাড়িতে ফিরে যেতে হচ্ছে। কিন্তু কেন? অনুর জন্য, নাকি তার পরিবারের জন্য, নাকি আমি ওই বাড়ির বউ বলে? জানি না। তবে আমার আপন বলতে তো এখন ওরাই। না জানি ডেভিলটা এখনও ফিরেছে কিনা। আমার এত চিন্তা হচ্ছে কেন? জাহান্নামে যাক, আমার কি? বলেই আবারও হাঁটা ধরে। মেন রাস্তায় এসে দাঁড়ায়। একটা গাড়ি থামাতে পারলেই বাঁচে, কিন্তু এই রাস্তায় গাড়ি তো দূরে থাক, একটা মানুষও নাই। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ায় আরোহীর সামনে। কেউ একজন বেরিয়ে এসে সোজা মুখ চেপে ধরে। উম, উম, উম। চোখ খুলতেই নিজেকে এমন একটা স্থানে আবিষ্কার করব ভাবতেই পারিনি আমি। ভয়ে অন্তরাত্মায় বেরিয়ে আসছে আমার। চোখ আবারও বন্ধ করে নিলাম। নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার। চিৎকার করার শক্তিটাও হারিয়ে ফেলেছি আমি। আমি এখন একটা 6তলা বাড়ির ছাদের সাথে ঝুলে আছি, পুরো শরীর হাওয়াতে। হাত দুটো উঁচু করে কেউ বেঁধে রেখেছে, না হলে কখনো পড়ে মরে যেতাম। কিন্তু আমি এখানে কিভাবে? জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। চোখ বেয়ে পানি গড়িয়ে আসছে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে আসছে ক্ষণে ক্ষণে। আমি চিৎকার করে বলি, বাঁচাও বাঁচাও, কেউ আছেন? আমাকে বাঁচাও, আমি ছাদের সাথে। কথাটা বলতেও ভয় করছে। নিচে তাকাতেই মাথাটা ঘুরতে লাগলো। এত উঁচু থেকে যদি পড়ি, তাহলে আমার হাড় হাড্ডি কিচ্ছু অবশিষ্ট থাকবে না। কান্না করতে লাগলাম। কাকে ডাকবো? অধীরের কথা বেশ মনে পড়ছে এখন। তখনই কেউ উপর থেকে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি রশি কেটে দিছি বস, তারপর ওর কাম শেষ। লোকটা কার রশি কাটতে বলল? উপরে কি হচ্ছে বুঝতে পারছি না, আর দেখতেও পাচ্ছি না। কেউ হয়তো আমার রশি কাটতে লাগলো। আমি রেগে বলি, যদি রশি কেটে দেওয়ারই ছিল, তাহলে এত সময় বেঁধে রাখলি কেন? জ্ঞান হারিয়েছি তখন তখন ধাক্কা দিয়ে ফেলে দিতি, এতটা ভয় তো পেতাম না। ওই লোকটা কথা শুনল না, কিন্তু আমার কথায় অবাক নিশ্চিত হয়েছে। হাত দুটো ব্যথায় টনটন করছে, রক্ত টান হয়ে আছে। এখনই পড়ে যাব মনে হচ্ছে। পড়ে যাওয়ার আগেই চিৎকার করলাম, ডেভিল হাজবেন্ড, আপনি কোথায়? বসে কাটতে লাগলো লোকটা। আরোহী ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। ভয়ে বুক ধুরু ধুরু করছে তার। এইখান থেকে নিচে পড়লে তার হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে, তা নিশ্চিত। কিন্তু মরে কি যাবে? প্রশ্নটা মাথায় আসতেই জোরে বলে, ওই খবিস বেটা, এখান থেকে পড়লে তো আমার হাতটি ভাঙ্গা যাবে। তবে আমি মরবো কিনা এটা সন্দেহ আছে তো। লোকটা খানিকটা সময় থেমে যায়। নিজের মাথা চুলকে ভিড় করে বলে, সত্যিই তো এখান থেকে পড়লেই কি মেয়েটা মারা যাবে নাকি? বস তো বললো ওরে মেরে তারপর আসতে, কিন্তু ও যদি এখন না মরে তাহলে? আরোহী দেখলো লোকটা কাটতে ব্যস্ত, তবে এদিকে যে তার প্রাণ পাখি উড়াল দিল। ভয়ে রীতিমতো ঘাম ঝরছে তার। নিচে তাকালেই মাথা চক্কর দিচ্ছে বারবার। আরোহী দেখলো লোকটা আবারও রশি কাটছে। আরোহীর এবার বেশ রাগ হলো, তাই রাগী কণ্ঠে বলে, ওই গাধা হতচ্ছাড়া খবিস বেটা, আমি এখান থেকে পড়ে না মরলে তখন যদি আমার হাত পা ভেঙে যায়, তখন ভাঙ্গা হাত পা দিয়ে আমি কি করব? মারার হলে আরও উঁচু করে মার, কিন্তু এইভাবে কেন? এমন তো আমি মরবো না।
আর মরলেও ভূত হয়ে তোর পিছু ঘুরবো। আর তুই আমার ডেভিল হাজবেন্ডকে বলেছিস যে আমাকে মারবি। উনি যদি একবার জানতে পারে যে ওনার অনুমতি ব্যতীত ওনার বউকে মারছিস, তাহলে তোকে উগান্ডায় পাঠিয়ে দেবে। গমরা মুখো। লোকটা বেশ চিন্তায় পড়ে গেল। কেমন প্যাঁচালো মেরে বাবা, কথায় কিভাবে প্যাঁচাতে হয় তা ভালো করেই জানে। লোকটা নিচে উকি দিতেই কেউ পেছন থেকে কলার চেপে ধরে শক্ত করে। ভয়ে হাত থেকে রশির বাঁধন খুলে যায়। আরোহী চিৎকার দেয়। আ অধীর এক হাতে নিজের কান চেপে ধরে। ধমকের সুরে আরোহীকে বলল, হ্যাঁ ইডিয়েট, চুপ করো। আরোহী এক চোখ খুলেই দেখতে পায় অধীর তার রশি ধরে আছে। আরোহী দু চোখ খুলে অবাক হয়ে দেখে বলে, আমি এখনো মরে যাইনি। অধীর চোখ ছোট ছোট করে বলে, না, তবে আপনার মনে এত শখ হলে আমি রশি ছেড়ে দিতে পারি। অধীরের কথায় আরোহী বলে, এই না না না, হ্যাঁ এমন করবেন না প্লিজ, আমাকে উপরে তুলুন দয়া করে। অধীর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, কিন্তু প্রিন্সেস, আমার মনে তো দয়া বলতে কোনো শব্দ নেই, তাই সরি, তোমাকে আমি দয়া করে উঠাতে পারবো না, তাই বাই বাই। রশি ছেড়ে দিচ্ছে অধীর। আরোহীর প্রাণ এবার এমনিতেই বেরিয়ে আসবে, তাই অধীরকে বলে, আচ্ছা দয়া করা লাগবে না, আপনি ভিক্ষা করে আমাকে ধরে রাখুন। অধীর ভ্রু উঁচু করে বলে, আমার টাকা পয়সার অভাব নেই প্রিন্সেস, তাই সরি। আরোহী এবার ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেন আমাকে, সবাই আমার ছোট প্রাণের পিছনে লেগে আছে, আমি কার কি ক্ষতি করেছি? হেই, আপনি আমাকে ছেড়ে দেন, মরে যাব, কিন্তু আমি এখান থেকে পড়লে মরবো তো। অধীর মাথা নাড়ায়। এই মেয়ের কিছু হবে কখনো? তাই অধীর বলে, আগে ফেলে দেই, যদি পড়ে গিয়ে না মরো তাহলে আবারও এখান থেকে লাফিয়ে পড়ো, কেমন? আরোহী ভাবতে লাগলো। আর অধীর আরোহীকে টেনে ওপরে তুলল। আরোহী চোখ বন্ধ করেছিল। ছাদের ওপর দাঁড়িয়ে অবাক, নিজেকে দেখতে দেখতে খুশি কণ্ঠ বলে, আমি মরিনি, হ্যাঁ আমি বেঁচে আছি। না, তুমি মরে গিয়েছো অনেক আগে, এখন তোমার ভূত দাঁড়িয়ে আছে। অধীরের কথায় কপালে ভাঁজ ফেলে আরোহী। লোকটা সবসময় এমন গম্ভীর হয়ে থাকে কেন? আরোহীর নজর যায় শুভ্রর দিকে। শুভ্র একটা লোককে ধরে রেখেছে। আরোহীর লোকটাকে চেনে। এই তো সেই লোক যে তাকে এত সময় ঝুলিয়ে রেখেছে। আরোহী যায়, তারপর লোকটার পায়ে দেয় এক লাথি। শালা বদের হাড্ডি, খবিস, আমাকে এত সময় ঝুলিয়ে রেখেছিস, তোকে তো এখন আমি মেরেই ফেলবো। বলেই লোকটার চুল টেনে ধরে। লোকটা ব্যথায় চিৎকার করে। শুভ আহাম্মকের মতো আরোহীকে দেখছে। অধীর আরোহীকে টেনে ধরে। আরোহী তো লোকটাকে ছাড়বেই না। অধীর ধমক দেয়। আরোহী, কেঁপে উঠল আরোহী। অধীরের দৃষ্টি পড়তেই মাথা নিচু করে বলতে লাগলো, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, কিছু করিনি তো। অধীর চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আরোহী তা দেখে নিজের সাফাই গাইতে গাইতে বলে, আমি কিছু করেছি কি? এভাবে কেন তাকিয়ে আছেন? ভয় করো তো আমার। ঠোঁট উল্টে কথাটা বলে আরোহী। অধীর মাথা নাড়িয়ে বলে, তোমার সাথে কথা বলা ব্যর্থ আরু। অধীর শুভকে ইশারা করে বলে, ওকে নিয়ে যা। আর এই যে মিসেস, চলেন। আরোহী প্রশ্ন করে, কোথায়? অধীর কোমরে হাত দিয়ে বলে, শ্বশুর বাড়ি। আরোহী ভেবে বলে, শ্বশুর বাড়ি মানে? আপনার নাকি আমার? শুভ অধীরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। অধীর তা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার আর আমার শ্বশুর বাড়ি যাব কি করে? শ্বশুর তো শালা শত্রু শত্রু খেলা খেলতেই ব্যস্ত। অধীর আরোহীর হাত টেনে ধরে। ধীরে ধীরে নিচে চলে যায়। আরোহী অধীরকে প্রশ্ন করে, এই, আপনি কোথায় ছিলেন সারাদিন? আর এখানে কিভাবে এলেন? আপনি জানলেন কিভাবে আমি এখানে? ওই লোকটা আমাকে মারতে চায় কেন? এই, কথা বলেন না। অধীর গাড়ির সিটে আরোহীকে বসিয়ে নিচেও বসে পড়ে। আপাতত আরোহীর কোনো কথার জবাব দিতে তার মন চাইছে না, কারণ এক কথার উত্তর দিলে এই মেয়ে আরও একটা প্রশ্ন করবে। অধীর বিরক্তির নিঃশ্বাস ফেলে। আরোহী অধীরকে আবারও বলল, কি হলো? কথা বলেন না কেন? অধীর শান্ত দৃষ্টিতে আরোহীর দিকে তাকায়। আরোহীকে বলে, তুমি না বলেছিলে আমি ডেভিল হাজবেন্ড তোমার? হুম। তো ডেভিল তো এমনিতেই সব জেনে যায়। আর একটা প্রশ্ন করবে তো সোজা কিস করব তোমাকে। আরোহী নিজের মুখে হাত দিয়ে দেয়। এই লোকে তার একটু বিশ্বাস নেই। লোকটা তার ঠোঁটকে নিজের সম্পত্তি মনে করে কত কিছু করে। আরোহী আর কোনো কথা বলল না।
সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝে নেয় আরোহী। গাড়ি চলতে লাগলো। আরোহী ঘুমিয়ে পড়েছে। অধীর নিজের গায়ের কোট খুলে আরোহীর উপর দিয়ে দেয়। আরোহী ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। অধীর হাসলো খানিকটা। গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। দরজা খুলে আরোহীকে বাঁচা কোলে নিয়ে নিল অধীর। সোজা নিজের ঘরে চলে যায়। আরোহীকে বিছানায় শুইয়ে দিল। নিজে বেরিয়ে গেল ঘর থেকে। অধীর কথাটা বলেই দ্বিতীয়বার আঘাত করলো লোকটাকে। লোকটা আর্তনাদ করে উঠল। শরীর ব্যথায় কোকিয়ে উঠল তার। লোকটা নড়তে চাইল, কিন্তু তার মাথার সব চুল শক্ত করে নিজের মুঠোয় নিয়ে রেখেছে অধীর। লোকটা করুণ দৃষ্টিতে তাকায় অধীরের দিকে। অধীর বলে, না বেটা, তোকে আমি মারবো না। আমার কাজ না তোকে মারা। তোর বসকে আমার অনেক দরকার, তাই তুই হবি আমার। আমাকে মেরে ফেললেও আমি কখনো বলবো না কিছু। অধীর হাসলো, তারপর বলে, আমি তো জানি তুই কিছু বলবি না, তাই তোকে মেরে আমি নিজের হাত নষ্ট করতে চাই না। আর তোকে তো আমার দরকারও নেই, কারণ আসল কাঠের পুতুল তো আমার কাছে। সকালবেলা অধীর ঘড়ি দেখে তারপর আরোহীকে বলে, এই মেয়ে এত ঘুমাতে পারে? আরোহী, ওঠো, কলেজের জন্য লেট হচ্ছে না। অধীর বিছানায় বসে। আরোহী ঘুম ঘুম চোখে এপাশ থেকে ওপাশ ফিরতে ফিরতে বলে, উফ, ঘুমাতে দেও না। ঘুরে যাওয়ার সময় পায়ের কাছে অধীর ছিল। এক লাথি দেয় ঘুমের মধ্যে। অধীর মাটিতে পড়ে যায়। চোয়াল শক্ত করে উঠে দাঁড়ায়। টেবিলের ওপর থেকে পানির জগ নিয়ে সোজা আরোহীর মুখের উপর ফেলে দেয়। আরোহী চিৎকার করে উঠল। আ বাঁচাও বাঁচাও, আমি ডুবে গেলাম। ধরফরিয়ে উঠে বসলো আরোহী। অধীরের দিকে তাকিয়ে বলে, চাঁদ ফুটো হয়ে গিয়েছে। অধীর মাথা নাড়িয়ে বলে, গুড মর্নিং প্রিন্সেস। আরোহী তা দেখে মুখে বিরক্তিকর ভাব প্রকাশ করে বলে, এই গভীর রাতে কে কাকে জাগিয়ে বলে গুড মর্নিং? অধীর দীর্ঘশ্বাস ফেলে বলে, আরোহী, এই সময় পুরো অর্ধেক জগৎ জেগে গিয়েছে, আর তুমি এখনো ঘুমিয়ে আছো। অধীরের কথা শুনে আরোহী ঠোঁট উল্টে বলে, কিন্তু বাকি অর্ধেক তো ঘুমিয়ে আছে, তাই না? অধীর মাথা নাড়িয়ে বলে, আরও তারা ঘুমিয়ে আছে কারণ সেখানে রাত আর আমাদের এখানে এখন দিন। আরোহী করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অধীর তা দেখে বলে, আর লিসেন, আজকের পর থেকে তুমি প্রতিদিন সকালে উঠবে, ওকে? না হলে আমি তোমাকে সোজা ওয়াশরুমে ফেলে দেব। অধীরের কথা শুনে আরোহী বিড়বিড় করে বলে, তা তো এমনিতেই উঠতে হবে, কলেজে যেতে হবে। অধীর তা শুনে বলে, কলেজ থাকুক বা না থাকুক, তোমাকে প্রতিদিন সকালে উঠতেই হবে। অধীরের কথায় আরোহী বিরক্তিতে মুখ থেকে চো করে শব্দ উচ্চারণ করে। অধীর চলে যায়। আরোহী উঠতে উঠতে বলে, কেমন ডেভিল রে বাবা, এত ছোট বাচ্চাকে একটু ঘুমাতেও দেয় না। এটা তো সত্যিই ডেভিল। অধীর নিচে চলে যায়। নাস্তা করে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা হয় শুভের সাথে। আরোহী রেডি হয়ে নিচে নামে। কলেজের জন্য তার দেরি হচ্ছে। নাস্তা করার সময় তাড়াহুড়ো করে করেনি। আরোহী লক্ষ্য করে আজ সবার কেমন যেন মন খারাপ, বিশেষ করে মোহনা চৌধুরীর। আরোহী খাবার গলা দিয়ে নামিয়ে বলে, অনু, আজ সবার মন খারাপ কেন রে? অনুষ্কা খাবার খাচ্ছিল। হঠাৎ আরোহীর ফিসফিস কণ্ঠের কথা শুনে বলে, আজকের দিনে সবার মন খারাপ থাকে। আরোহী অবাক হয়ে বলে, কেন? জানি না, তবে কেন জানি আজকের দিনে সবার মন খারাপ থাকে, আর বিশেষ করে দাদি আর ভাইয়ার। কিন্তু অবাক ব্যাপার, আজ ভাইয়ার মন একটুও খারাপ না, বরং ফুরফুরে মেজাজে বেরিয়ে গেল। আচ্ছা, তুই আমার এই গম্ভীর ভাইটাকে কি এমন মায়া করলি? আরোহী চুপ চুপ ছোট ছোট করে বলে, তোর যে ভাই, তার উপর আবার আমি মায়া করব? জীবনেও হাসতে দেখলাম না। কিরে, তোমরা কি নিয়ে এত ফিসফিস করছিলে? নীলা চৌধুরীর কথা শুনে আরোহী আর অনুষ্কা চুপ করে যায়। নীলা খানিকটা হেসে বলে, আজ কলেজ নেই তোমাদের? তবে যাও, আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু রাতে বাড়িতে পার্টি আছে। অধীর আর আরোহীর রিসিপশন পার্টি। বিয়েটা তো হঠাৎ করেই হয়ে গেল, তাই আজ মেহমানদের আগমন জানিয়েছি। আরোহীকে নিজের ঘরের বউ বলে সম্বোধন করব। গলায় খাবার আটকে গেল আরোহীর। বলে কি মোহনা চৌধুরী, সে যার থেকে বেঁচে বেড়ায়, আজ তার বউ বলে সবাই তাকে ডাকতে? আরোহী মনে বলে, অসম্ভব, আমি কিভাবে ভুলে গেলাম? আমি তো এই বিয়েকেই মানি না। আজ আমি পালিয়ে যাব। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর করে ঘরে তুলে ঘাড় ধরে নামাস। ফাটা বাঁশ কণ্ঠের গান শুনে কেঁপে উঠল আরোহী। চোখ মুখ কুঁচকে উঠল মুহূর্তেই।
কলেজের মাঠে বসেছিল এত সময় আরোহী, অনুষ্কা, নিঝুম, দ্বীপ সবাই এত সময় নিশ্চুপ হয়ে বসেছিল। তার প্রধান কারণ হলো আরোহী। আরোহীর মন খারাপ, তাই সে চুপচাপ বসেছিল। আর বন্ধু মহলে একজনের মন খারাপে সবার মন খারাপ থাকে, কিন্তু দ্বীপ এত সময় চুপচাপ বসে থাকতে পারবে না। কাঠফাটা রোদের মধ্যে বসে থাকতে থাকতে বিরক্ত আরোহী। মাথায় চলছে অনেক কিছু, কিন্তু করার সাহস পাচ্ছে না। অনুষ্কা অনেক সময় চুপ ছিল, কিন্তু আরোহীর মুখের অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না, তাই বলে উঠল, আরু, তোর সমস্যাটা কি বলতো? মন খারাপ করে বসে আছিস কেন? অনুষ্কার কথা শুনে নিঝুম ও তার সাথে সায় জানিয়ে বলে, হ্যাঁ, কেমন প্যাঁচার মতো মুখ করে আছে দেখছিস না? কি হয়েছে তোর? দ্বীপ ওদের কথা শুনে বলে, না বন্ধুরে, তুই আমারে। আরোহী দ্বীপকে একটা চর মারে। চর খেয়ে দ্বীপ ভদ্রলোক সেজে বসে যায়। নিঝুম তা দেখে বলে, একদম ঠিক করেছিস। সব সময় খালি ফাটাবাস কণ্ঠে গান গাইবে, ইতর ছাড়া। দ্বীপ চোখ ছোট ছোট করে নিঝুমের দিকে তাকায়। নিঝুম তাতে একটুও পাত্তা দেয় না। অনুষ্কা এখন আরোহীকে বলে, আচ্ছা আরু, তুই এমন কেন? আরোহী ভ্রু কুঁচকে বলে, কেমন? অনুষ্কা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মানলাম আমার ভাই একটু রাগী, গম্ভীর, কখনো হাসে না, সব সময় রাগ তার নাকের ডগায় থাকে, কিন্তু তাই বলে কি সে খারাপ? তুই বল, উনি তোকে তোর সাথে কতটা খারাপ ব্যবহার করেছে? মেরেছে নাকি বকেছে? উনি রাগী হলেও ওনার মন অনেক ভালো, তাই বলে তুই ওনাকে স্বামী হিসেবে মানবি না? এতটাই খারাপ আমার ভাই? সব সময় ওনার থেকে পালাই পালাই করিস কেন? আরোহী মাথা নিচু করে নেয়। হ্যাঁ, অনুষ্কার কথাগুলো সত্য। অধীর রাগী গম্ভীর হলেও তার মনটা ভালো, এটা এই 2 দিনে সে ভালো করেই বুঝতে পেরেছে। কিন্তু তারপরেও আরোহী কোনোভাবেই মানতে পারছে না যে অধীর তার স্বামী। আসলে আরোহীর মস্তিষ্ক এটা চায়। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলে, বাড়ি যেতে লেট হচ্ছে অনু, বাড়ি চল, বাকি কথা পরে হবে। আর যা হয়েছে তা হোক, আমি আর পারবো না, এটাই হয়তো আমার নিয়তি। অনুষ্কা খুশি হয়ে বলে, আর সত্যি আরু, তুই ভাইয়ার সাথেই থাকবি আর পালিয়ে যাবি না? আরোহী মাথা ওপর নিচ করে হ্যাঁ বলে। অনুষ্কা খুশি হয়ে আরোহীকে জড়িয়ে ধরে। আরোহীও অনুষ্কাকে জড়িয়ে ধরে। নিঝুম বলে, বাহ, কি সুন্দর ভাবি আর ননদের জুটি। কারো কুনজর যেন না লাগে কখনো। দীপ তা দেখে বলে, থু থু থু, এই নে, আর নজর লাগবে না। আচ্ছা, আমাকে কি তোদের পার্টিতে আসতে বলবি না? নিঝুম দ্বীপের মাথায় একটা চাটি মেরে বলে, আরে গাধা, সব সময় কেন চেয়ে চেয়ে দাওয়াত নিস? অনুষ্কা ওদের থামিয়ে বলে, আরে আরে থাম তোরা দুজন, তোদের সবাইকে দাওয়াত দিলাম, তোরা আসিস, এতে আরোহীরও ভালো লাগবে। আরো চল। আরোহী আর অনুষ্কা উঠে পড়ে। আরোহী হাঁটা ধরে বাহিরের দিকে। নিচের দিকে তাকিয়ে হাঁটছিল সে। এক গভীর ভাবনায় সে মগ্ন। কাঠফাটা রোদে এসে পড়েছে তার মুখে। বিন্দু বিন্দু ঘামের ফোঁটা কপালে জমেছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছত সে। আকস্মিক কারোর সাথে খুব জোরে ধাক্কা খায় আরোহী। ছিটকে পড়ে যেতে নিলে কেউ একজন তার কোমর জড়িয়ে ধরে নিচের কাছে টেনে নেয়। আরোহী অবাক চোখে অধীরকে দেখছে। অধীরের দিকে তাকিয়ে বলে, আপনি? অধীর খানিকটা কপাল ভাঁজ করে বলে, আপনি? আরোহী মুখ চোখ কুঁচকে ফেলে। তার কথায় এই ডেভিলটা নকল করছে কেন? আরোহী বলে, আপনি এখানে কি করছেন? অধীর কুঁচকে যাওয়া ভ্রু জোড়াতে আরো দ্বিগুণ কুঁচকে বলে, সেম কোয়েশ্চেন, আপনি এখানে কি করছেন? আরোহী বিরক্ত হলো। বিরক্তিকর ভাব তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে, তাই বিরক্ত হয়ে যাওয়া কণ্ঠে বলে, আপনি আমাকে কপি করছেন কেন? আজব লোক। অধীর মুখ চোখ কুঁচকে বলে, আজব তো। আপনি আপনি এখানে কি করছেন? আর আপনি কেন আমাকে কপি করছেন? অধীরের কথায় আরোহীর চোয়াল ঝুলে হা হয়ে যায়। এই সেই অধীর রায় চৌধুরী যার নাকের ডগায় সবসময় রাগ চড়ে থাকে, আর সেই অধীর রায় চৌধুরী তাকে আপনি বলে সম্বোধন করছে। ব্যাপারখানা বেশ হজম হচ্ছে না তার, তাই তো অবাক কণ্ঠে বলে, আপনি অধীর রায়চৌধুরী তো? অধীর মাথা ডানে বামে নাড়িয়ে বলে, না, আমি মিসেস অধীর রায় চৌধুরীর ডেভিল হাজবেন্ড। আরোহী হয়তো এখন রিয়েকশন দিতে ভুলে গিয়েছে। কি হলো লোকটার? আরোহী অধীরের কপালে নিজের হাতের পিঠ স্পর্শ করে চিন্তিত স্বরে বলতে লাগলো, আপনার জ্বর ঠান্ডা হলো নাকি?
এই, আপনি ঠিক আছেন নাকি? কি হলো হঠাৎ? আমি পাগল হয়ে গিয়েছি কিন্তু কেন? তোমার জন্য। মানে? অধীর আরোহীর গাল স্লাইড করতে করতে বলে, তোমার মধ্যে একটা নেশা আছে জান, যা তোমার দিকে আমাকে বারবার আকর্ষণ করে। একটুখানি চোখের আড়াল হলেই আমি পাগল হয়ে যাই। অধীরের স্পর্শ পেতেই সর্বাঙ্গ কেঁপে উঠল আরোহীর। শরীরের সব লোম দাঁড়িয়ে গেল মুহূর্তেই। মাথা থেকে পা অবধি চমৎকার কম্পন সৃষ্টি হলো তার। অধর যুগল থেমে থেমে কেঁপে উঠছে। অধীরের দৃষ্টি নিবন্ধ সেই কাঁপতে থাকা ঠোঁটের পানে। অধীর আরোহীর কানের কাছে বলে, আর ইউ রেডি ফর টুনাইট? চমকে চোখ মেলে আরোহী। অধীরের কথার যথাযথ অর্থ সে বুঝতে না পারলেও খানিকটা তার বোধগম্য হয়েছে। কিন্তু আজ রাতে কি হবে এটা ভাবতে পারছে না আরোহী। মস্তিষ্ক তো দূর অবধি যেতে সায় দিল না তার। কাঁপাকাঁপি শুরু হয়ে গেল তার। গলা দিয়ে ঘামের ফোঁটা পড়ছে। অধীর তা সম্পূর্ণ দেখতে পারে। নিজের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে তোলে মুহূর্তে। আরোহীর কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি জান, রেডি আজকের রাতের জন্য? আরোহীর নিঃশ্বাস দ্রুত নামা ওঠা করছে। বুকের মধ্যে থাকা যন্ত্রটা উত্তেজিত হয়ে ভয়ে এখনই বেরিয়ে এসে পড়বে। আরোহী অধীরের দিকে তাকায়। ভীতু তার দৃষ্টি। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কিসের জন্য? অধীর ঠোঁটের কোণে ফুটে ওঠা বাঁকা হাসি বজায় রেখে বলে, তুমি জানো না জান কিসের জন্য? আরোহী শুকনো একটা ঢোক গিলে ডান বামে মাথা না নাড়িয়ে না বলে। অধীর অবাক হয়ে যাওয়ার ভান করে বলে, কি বলছো জান, তুমি সত্যিই জানো না? আরোহী আবারও মাথা নাড়িয়ে না বলে। অধীর একটু দুষ্টুমি ভরা কণ্ঠে বলে, না জান, এটা তো মানা যায় না। তুমি জানো সব কিছু, কিন্তু মিথ্যে কেন বলছো? মিথ্যে বলে কি আমার থেকে বাঁচতে চাও? শেষের কথাটা কানের কাছে ফিসফিস কণ্ঠে বলে অধীর। আরোহীর বলার মতো ভাষা নেই, বরফের মতো জমে আছে। যদি তার ধারণা ঠিক হয় তাহলে অধীর কি বলছে সেটা সে ধরতে পেরেছে। কিন্তু আরোহী মনে প্রাণে এটাই চায় যে তার ধারণা যেন ভুল প্রমাণিত হয়। কিন্তু এই অধীরের কথায় তার ধারণা সঠিক বলেই প্রমাণিত হলো। অধীর আরোহীর কোমর ছেড়ে দেয়, কারণ সেখানে অনুষ্কা এসে হাজির হয়েছে। অনুষ্কা অধীরকে দেখে অবাক কণ্ঠে প্রশ্ন করে, ভাই তুমি এখানে? অধীর গম্ভীরভাবে বলে, তোমাদের নিতে আসলাম। অনুষ্কা কপালে ভাঁজ ফেলে বলে, এর আগে তো জীবনেও তুমি আমাকে কলেজের থেকে নিতে বা দিতে আসোনি। কখনো বললেও ধমক দিয়ে চলে যেতে। আজ হঠাৎ করেই আমাদের নিতে এলে কেন? অধীর আর চোখে আরোহীকে দেখে। আরোহীও অধীরের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আরোহী দৃষ্টি নত করে নেয়। অধীর খানিকটা গলা খাকারি দিয়ে বলে, হ্যাঁ, তবে আজ এখান দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের পিক করে নিই, কারণ আজ বাড়িতে অনেক কাজ আছে, রাতে তো অনেক কিছু হবে। শেষের কথাটা যে আরোহীকে শুনিয়ে শুনিয়ে বলেছে তা বেশ বুঝতে পারলো আরোহী। অধীরের দিকে আরোহী তাকিয়ে শুকনো ঢোক গিলে মনে মনে বলে, আল্লাহ ভালো জানে আজ এই ডেভিলটা কি করে তোর সাথে। বেঁচে থাকতে হবে কিন্তু। অনুষ্কা, আরোহী আর অধীর গাড়িতে বসে। অনুষ্কা জানলার ধারে বসে। তারপরেই আরোহী। আরোহীকে চমকে দিয়ে অধীরও তার পাশে বসে। আরোহী এতে ভয় পেয়ে যায়। অনুষ্কাকে চিমটি কাটল। খানিকটা ব্যথায় মুখ থেকে আহ শব্দ বের হয় অনুষ্কার। তারপর মুখ চোখ কুঁচকে আরোহীকে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? আরোহী চোখের ইশারায় বলে, তোর ভাইকে এখান থেকে সরতে বল। অনুষ্কা বিরক্ত হয়। একই ঘরে যার সাথে সারা জীবন থাকতে হবে তার পাশে বসতে এত কিসের সমস্যা? কিন্তু তারপরেও অনুষ্কা অধীরকে বলে, ভাই তুমি এখানে কেন বসেছো? তুমি সামনে বসলেও তো পারতে। অধীর নিজের ফোন দেখতে দেখতে বলে, কেন, আমি কি তোমাদের ড্রাইভার নাকি যে সামনে বসবো আর তোরা বসের মতো করে পেছনের সিটে বসবি? আরোহী চোখ মুখ খিচে নেয়। মনে মনে বলে, আচ্ছা লোক তো, সামনে বসলে কি উনি ড্রাইভার হয়ে যাবেন? পশ্চাৎ লোক কথাকার। মুখ ফুটে তো আর বলতে পারে না যে সে আমার জন্য পেছনে বসেছে। ইউ আর রাইট জান, আমি তোমার জন্যই এখানে বসেছি। চোখ বড় বড় হয়ে যায় অধীরের। অবাক চোখে অধীরের দিকে তাকায়। অধীর আরোহীর দিকে তাকায়। ঠোঁটের কোণে ফুটে আছে শয়তানি হাসি। আরোহীর মনে মনে বলে, এই ডেভিলটা আমার মনের কথা কিভাবে জানলো? শুকনো ঢোক গিলে আরোহী। ভয়ে ভয়ে অনুষ্কার কাজ ঘেঁষে বসতে চাইল সে, কিন্তু তার আগেই অধীর এক হাত দিয়ে আরোহীকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। আরোহী ভীতু দৃষ্টিতে অধীরের দিকে তাকায়। অধীর তা দেখে ফিসফিস কণ্ঠে বলে, ভুলেও এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করো না ম্যাম, তাহলে আপনাকে এখন এখান থেকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিই।
অ্যান্ড আই নিউ ইট, ইউ নো দ্যাট। আরোহী ভয়ে রীতিমতো কাঁপছে। সত্যি অধীর চাইলেই তাকে এখান থেকে ফেলে দিতে পারে, এটা তার কাছে এমন কোনো কঠিন কাজ নয় নিশ্চিত। আরোহী আর কোনো কথা বলে না, আর কথা বলেই বা কী হবে? অধীর তো তার মন পড়ে নেয়। আচ্ছা, অধীর কিভাবে তার মন পড়ে ফেলে? আরোহী মনে মনে ভাবে। গড, না জানি আজ রাতে কি হবে। আল্লাহ গো, রশি ফালাও, আমি রশি বেয়ে উঠে যাব। নয়তো এক বালতি পানি দাও, নিজে ডুবে মরি, না হলে ওই আমার ডেভিল হাজবেন্ডকে চুবিয়ে মারি। বচ্চাত বেটা কিভাবে ধরে আছে আমাকে। গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। প্রথমে অধীর নেমে যায়, ঢকঢক শব্দে পা ফেলে বাড়ির ভেতরে যায়। অনুষ্কা আর আরোহীও বাড়ির ভেতরে চলে আসে। হলরুমে আসতেই আরোহীর চোখ কপালে উঠে যায়। অবাক কণ্ঠে বলে, এটা হলরুম নাকি শপিং মল? আরোহী কথাটা বেশ জোরেই বলে ফেলে, যার কারণে উপস্থিত সবাই আরোহীর দিকে তাকায়। সবাইকে মেঝের দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা লজ্জা পেল আরোহী। অনুষ্কার পেছনে নিজেকে আড়াল করে নিল। অনুষ্কা হাসলো, আরোহীর হাত ধরে টেনে সোজা মহানা চৌধুরীর সামনে নিয়ে এলো। হলরুমের মধ্যে বেশ জামাকাপড়, গহনা, সাজসজ্জার সব জিনিসপত্র, প্রতিটা জিনিসের সাথে একজন করে লোক দাঁড়িয়ে আছে। আরও অবাক হলো অনুষ্কার কানের কাছে ফিসফিস করে বলে আরোহী,